আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামায়াতের আমির। মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। চট্টগ্রাম বন্দরে বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা। দাবি আদায়ে অনড় শ্রমিকরা। চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি। এবং নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করায় হতাশ প্রতিবন্ধীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল 2। রাজসাক্ষী শেখ আফজালুল হককে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ ঘোষণা দেন। সাবেক এমপি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড ও 3টি চার্জে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক এমপি সাইফুল ইসলামের সম্পদ বাজেয়াপ্ত করে পলাতক সৈয়দ নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়া থানার সাবেক ওসি পলাতক AFM সায়েদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার দিন 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 জন নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। পরে নিহত 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে গত বছর 21 আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 20 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের মধ্যে এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। 16 আসামির মধ্যে 8 জন এখনো পলাতক। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে আইনজীবীদের ব্রিফিং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। কাজী আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটা ত্রিকোণমিতি সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। অনেক যুদ্ধাহত এই আহত নিহতদের পরিবার অনেকে আশঙ্কা করছেন যে যেহেতু 7 দিন পর নির্বাচন, নতুন সরকার আসতে পারে, যে সরকারই আসুক, তার কেউ আশঙ্কা করছেন যে এই বিচারটা চলবে কিনা, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে আছে। প্রসিকিউশনের মধ্যে একটা শঙ্কা আছে, কোন দল ক্ষমতায় আসে সেখানে সেই সমীকরণ আপনাদের সাথেও আছে। সার্বিক বিবেচনায় এই যে আপনারা গত 1 মাসে 12টা চার্জশিট পেলেন,
সার্বিক বিবেচনায় এই বিচারটা আসলে কি নির্বাচিত সরকার আসলে কন্টিনিউ হবে, নাকি এটা শঙ্কার যে জায়গাটা সেটা কি কি আশঙ্কা করছেন আপনারা? জি, একটু উত্তরটা আমি দিচ্ছি। আমরা প্রসিকিউটরগণ এই ব্যাপারে চিন্তিত নই, বিভ্রান্ত নই, এবং আমরা মনে করি না যে প্রসিকিউশন সরকার পরিবর্তনের কারণে বা প্রসিকিউশনের কোনো সদস্য পরিবর্তন হলে বা না হলে বিচার প্রক্রিয়া স্থিমিত হয়ে যাবে বা থেমে যাবে বা ধীরগতি হবে, এটা আমরা মনে করি না। বাকি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমি বলেছি এই রায়ের ব্যাপারে আমরা যেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটা আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেব। রায়ের পর একজন আসামি চিৎকার করে বলেছে আগুন দিয়েছে কনস্টেবল মামুন, তাকে আসামি করা হয় নাই। আগে তো বলেন। তারপরে আপনার কাছে নির্বাচিত সরকার আসলে বিচারটা এগিয়ে নেবে, এটা আপনাদের প্রত্যাশা? দর্শক, যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে ব্রিফিং করছিলেন আইনজীবীর। এবারে নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। 4 জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর এটিএম মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় নারীদের প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। আছে কুরশে মার্কা আরো জুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। তার কথায় ক্ষমতার মোহ নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। ক্লান্তিহীন পথ চলার মধ্য দিয়ে জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এই পথ চলা কেবল ভোটের জন্য নয়, এই পথ চলা একটি আদর্শিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। মানুষের ভালোবাসা আর দোয়ার শক্তিতেই এগিয়ে চলেছেন জামায়াতের আমির, আশার আলো হয়ে, ভরসার প্রতীক হয়ে। দুই হাত দিয়ে উপরে হাত, মাশাআল্লাহ, এবার হাত জায়গায় চলে গেছে। সকালে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, এ দেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আছেন আপনারা সবাই? লড়ে যাবেন বিজয়ের জন্যে, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই আন্দোলনের মতো বিপ্লবের হুঁশিয়ারিও দেন তিনি। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো। পরে তিনি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জনসভায়। ইনশাআল্লাহ চাঁপাইবাসীর দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। বিকেলে রাজশাহী ও নাটোরের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৮ই ফেব্রুয়ারি রোববার বিএনপির সবশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শেষ নির্বাচনীয় জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা এবং আশেপাশের জেলার ধানের শীষের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী শুক্রবার বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে বিএনপির সর্বশেষ যে জনসভা, সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবে। আমাদের ইশতেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে ২ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এর আগে দাবি আদায়ে ৩১শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ৮ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। সংকট সমাধানে সকালে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় উপদেষ্টা শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। পরে বন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংকট সমাধানে আশাবাদ ব্যক্ত করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় বন্দরের বাইরে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা। আমাদের সাথে আলোচনা করতে হলে বন্দরের যে কোনো কক্ষে আমরা আলোচনা করতে রাজি আছি। এটাই হচ্ছে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, এটাই আমাদের কাছে তথ্য। নৌ উপদেষ্টাকে অগোচরে রেখেই সে বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে চুক্তি করতে চায় এবং নৌ উপদেষ্টা অনেক বিষয় জানেন না। আমরা যদি বৈঠকে বসি, ওনাকে আসল চিত্রটা আমরা তুলে ধরবো এবং আমি বিশ্বাস করি একজন দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে উনি অবশ্যই চট্টগ্রাম বন্দর এনসিটিকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার যে যুক্তি আমরা উপস্থাপন করবো, সে উপস্থাপিত যুক্তি উনি মেনে নেবেন। কোনো সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি, ওনাদের সাথে কথা হবে। তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছি, তাদের কথা শুনবো, শুনে কথা বলবো। মেইন টাইম আমার যেটা হচ্ছে যে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আলোচনার মাধ্যমে সবই হতে পারে, কিন্তু আলোচনাটা এখনো কমপ্লিট হয়নি, এখনো চলমান আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময়ে এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম এসব তথ্য জানান। সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম আরও জানান, এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ১০,১৫২টি অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। বলেন, এবারের নির্বাচনের বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার। অসামরিক প্রশাসনকে সহায়তায় সর্বদা প্রস্তুত আছে। এই কারণেই এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বাধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন করেছি, যাতে অতি দ্রুততম সময় এই ধরনের কোনো ইনসিডেন্ট আসলে সেটা আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নিতে পারি। দ্বিতীয় যে প্রস্তুতি করেছেন যে এখনো খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, আমি আমার বক্তব্যের সময় বলেছি যে এটি চলমান প্রক্রিয়া। আমরা হারিয়ে যাওয়া অস্ত্রগুলোকে আমরা উদ্ধার করার জন্য সার্বক্ষণিক আমাদের অভিযান জারি রেখেছি। ভোটের আর মাত্র 7 দিন বাকি। প্রচারণা আর জনসংযোগে পুরো ব্যস্ত সময় পার করছেন
প্রার্থী ও কর্মী সমর্থকরা। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে অনেকেই অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। জনসাধারণ বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগানের রাজনীতির দিন শেষ, 12ই ফেব্রুয়ারির পর মানুষের জন্য কাজ করার রাজনীতি শুরু করবে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ধানের শীষে ভোট চেয়ে আশুলিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ঢাকা 19 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এছাড়াও ঢাকার ধামরাইয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা 20 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী তমিজউদ্দিন। ঠাকুরগাঁও 1 আসনের আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্লোগানের রাজনীতি বাদ দিয়ে এবার কাজের রাজনীতি করতে হবে। এ সময় তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তার আয় ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশে একটা সুশাসন ব্যবস্থা করবে। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খানজাহান আলী হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে খুলনা 6 আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পাইকগাছার দেলুটি এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। অন্যদিকে খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী আলিয়াজগড় লবি ফুলতলা গিলেতলা এলাকায় সমাবেশ করেন। রাজবাড়ী 2 আসনে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত করছেন সভা সমাবেশ আর গণসংযোগ। সুনামগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচিত হলে শহরকে নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চাইতে এই প্রক্রিয়া সহজ ছিল। এবারের নির্বাচনে সংসদে অন্তত 1% প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিনিধিত্বের সুযোগ দিতে তাদের আহ্বান উপেক্ষিত হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিবন্ধীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবন্ধী মানুষের সংখ্যা যে কোনো দেশের জনসংখ্যার 15%। সে হিসেবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা হওয়ার কথা 2 কোটির বেশি। কিন্তু সমাজ সেবা অধিদপ্তরের হিসেবে দেশে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 46 লাখ। সামাজিক বিভিন্ন সেবা থেকে নানাভাবে বঞ্চিত এসব মানুষ নির্বাচন এলে বঞ্চিত হন ভোটাধিকার প্রয়োগ থেকে। যারা চোখে দেখেন না কিংবা কথা বলতে পারেন না, এমন প্রতিবন্ধী ভোটারকে পড়তে হয় বড় সমস্যায়। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিশন ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা অভিযোগ করেন, এবারের ভোটেও তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা খুবই হতাশাজনক। আমরা আশা করছি যে এ প্রক্রিয়ায় আমাদেরকে যুক্ত না করা হলেও পরবর্তী স্থানীয় নির্বাচন প্রক্রিয়া যেখানে শুরু হবে, নির্বাচন কমিশন অবশ্যই যেন আমাদের পোস্টাল ব্যালটের আওতায় নিয়ে আসে, যাতে করে আমরা অন্তত সুরক্ষিত থেকেই আমাদের ভোটটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারি। ব্রেইল পদ্ধতিতে ব্যালট পেপারটা করা দাবি আমাদের আছে, কিন্তু তার আগের পর্যায়ে এখন অন্তপক্ষে
সাহায্যকারীকে নিয়ে পোলিং বুথে আজকে ব্যবস্থাটা হোক। এ সময় নির্বাচনের পর অন্তত প্রতিবন্ধীদের জন্য একটি সংসদীয় ককাস গঠন করতে পরবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন নাই, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো বলার জন্য কেউ নাই। প্রত্যাশা করি যদি যারা সরকার গঠন করবেন তারা যদি একটা ককাস তৈরি করেন, তাহলে সেই ককাসের মাধ্যমে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে আরো বেশি সম্পৃক্ত করা যায়। অনেক দেশ আছে, আমি সে স্বপ্ন দেখি যেখানে প্রতিবন্ধীরা যারা বাইরে আসার মতো সক্ষমতা নাই, চলাচলের সক্ষমতা নাই, তাদের বাড়ি থেকে বা যতটুকু পর্যন্ত তিনি আসতে পারেন ততটুকু পর্যন্ত পৌঁছে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হয়, এরকম পদ্ধতি আছে বিভিন্ন। আমরা সেই জায়গায় যাওয়ার প্রত্যাশা করি। প্রতিবন্ধীদের জীবন সহজ করতে রাজনৈতিক দলগুলো কি করবে ইশতিহারে তা প্রকাশ করার আহ্বানও জানান আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোটে রাজনৈতিক সচেতনতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা শেষে শুক্রবার অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংসদ নির্বাচন, গণভোট ও প্রতিহিংসার রাজনীতি এমন সব গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তির লড়াইয়ে গত এক সপ্তাহ ব্যস্ত ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা। উদ্বোধন ঘোষণা করছি। কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও কলেজ, ইডেন মহিলা কলেজ ও স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা। সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, বাংলাদেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হোক। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় পরিসরে তরুণদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা বাড়াতে উদ্বুদ্ধ করবে, এমনটাই মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই ইলেকশনে হাবুট ফিল করে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের, যেটা মানুষের পাবে না। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, প্রতিযোগিতার মধ্য দিয়ে বিতার্কিকরা তুলে ধরেছেন নির্বাচনকে ঘিরে তরুণদের আকাঙ্ক্ষার কথা। তরুণ ভোটাররা যারা 1/3 ভোটেরও বেশি ভোট তারা এবারে ভোট দিতে যাচ্ছে, তারা তাদের প্রাণের কথাগুলো বলবে, তারা তাদের যে অপ্রাপ্তির কথাগুলি বলবে, তারা ভবিষ্যৎ রাজনীতিতে সরকারে যারা আসবে তাদের কাছে প্রত্যাশার কথাগুলো বলবে। এই যে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা যার গ্র্যান্ড ফাইনাল হতে যাচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গিয়ে মানুষের অনেক আশাকাঙ্ক্ষার নির্বাচন। এমন আয়োজন গণতান্ত্রিক চর্চা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। যে নির্বাচনটি হতে যাচ্ছে গণতন্ত্রের রক্ষা নির্বাচন, ভোটাধিকার রক্ষা নির্বাচন, যে নির্বাচন জুলাইয়ের শহীদদের রক্তের দাঁড়িয়ে নির্বাচন, এই নির্বাচনকে আমরা কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে চাই না। এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি আপনারা আগামীকাল সকাল 11টায় ATN বাংলা প্রচারিত হবে এবং পরে রাতও প্রচারিত হবে। আপনারা এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা দেখবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 2 লাখ, রানার আপ দলকে 1.5 লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে 1 লাখ টাকা, ট্রফি ও সনদ তুলে দেয়া হয়। শ্রেষ্ঠ বক্তাকে দেয়া হয় 50,000 টাকা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সিলেট 4 আসনে দ্বিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখোমুখি বিএনপির সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জামায়াতের জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন। তবে ভোটারদের অভিযোগ নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, মাদ্রাসা। একই সাথে দাবি বেহাল দশা সড়কগুলোর সংস্কারের। সিলেট থেকে ইকবাল মুন্সিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তবু। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনে কড়াকড়ি থাকায় দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। তাই সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ ভোটারদের। আমরা চাই ভাই এই রাস্তাঘাট উন্নত হইতো, আর আমরা যে মনে করো এই রাস্তাঘাটের জন্য খুব বিপজ্জনক। আমরা অনেক সময় কারেন্ট থাকে না, অনেক সময় মনে করো পানি ধরতে নাই, মনে করো রাস্তাঘাট ডুবে থাকে। আমরা অনেক চেষ্টা করছি, কেন মনে করো একটু বাদ দেওয়ার লাগে, কিন্তু এটা প্রস্তুতি পাইছি না কোনো আন থেকে, তবে চেষ্টা করি আর এটা দেওয়ার লাগে। স্কুলের দরকার, মাদ্রাসা দরকার, এরপরে আপনার এই যে রাস্তাঘাট এগুলো আপনার বাঙ্গা, এগুলাই আপনার সাই দেন উন্নত হওয়ার লাগে।
প্রচার প্রচারণা ও রাজনৈতিক হিসেব নিকাশে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামাতে ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনের মধ্যে। যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। আমরা প্রথমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের ইয়াং জেনারেশনদেরকে কিভাবে মোটিভেটেড করে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা সামনে। এই এলাকার মানুষ দীর্ঘ 54 বছর পর তারা সুযোগ পেয়েছে নিজ এলাকার কোনো সন্তানকে, কোনো ভূমিপুত্রকে নির্বাচিত করার জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সিলেট 4 জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষ এবার দীর্ঘদিন পরে তার নিজ এলাকার মাটির সন্তানকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় থাকায় আরিফুল হক চৌধুরীর পরিচিতি দলের তৃণমূল পর্যায়ে রয়েছে জনসমর্থন। অন্যদিকে জামাত প্রার্থী জয়নাল আবেদিনেরও রয়েছে আলাদা ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি ইসাক সুমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। এই আসনটি মূলত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল এবং বিজয়নগর একাংশ নিয়ে গঠিত হয়েছে। আপনারা জানেন এই আসনের মোট ভোটার প্রায় 4,95,000 ভোটার রয়েছে। এই আসনে মোট 10 জন প্রার্থী রয়েছেন। তবে যে বিষয়টি আপনাদেরকে অবগত করতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসন রয়েছে। এই আসনের মধ্যে প্রার্থীদের এবং ভোটারদের যে একটা উৎসব মুখর পরিবেশ আমরা চোখে পড়েছে, বিশেষ করে এই আসনে। কারণ প্রার্থীদের নানা কথাই এবং বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু এই আসনে ভোটের যে উত্তাপ এই আমাদের চোখে পড়েছে। এবং ভোটাররা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন যে এই আসনের বিগত 15 বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বিদায় এই সরাইল এবং আশুগঞ্জ এবং বিজয়নগর একাংশ যে অঞ্চল আছে এই অঞ্চলের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। বিদায় আগামী দিন যেই প্রার্থী তাদের এই উন্নয়নে কাজ করবেন এবং ব্যবসায়িকরা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন যে ব্যবসা বান্ধব একজন এমপি ওনারা দেখতে চান এবং এমন একজন এমপিকেই ওনারা আগামী দিন ভোট দিয়ে আগামী দিনের এমপি হিসেবে দেখতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে, গড়ে ওঠেনি শিল্প কারখানা। ভোটাররা বলছেন এবারের নির্বাচনে এই জেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। টাঙ্গাইলের মির্জাপুর, একদিকে দিগন্ত জোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ চরাঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে ভোটারদের দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের প্রত্যাশা। টাঙ্গাইল 7 আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, নির্বাচিত হলে নদীবেষ্টিত এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটাবেন। আমাকে মহান সংসদে পাঠালে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আপনাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে যেটার গুরুত্ব বেশি সেই কাজটা আগে করার চেষ্টা করব ইনশাল্লাহ। একই আসনের 11 দলীয় জোটের জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। প্রশাসন বর্তমান যে ভূমিকা রাখতেছে এই ভূমিকা যদি নির্বাচন হয় তাহলে আমরা আশানুরূপ নিরপেক্ষতা যে পাবো এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। এদিকে টাঙ্গাইল সদর আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, কবে 12 তারিখ আসবে আর ধানের শীষে ভোট দিবে। আমি এমনভাবে কাজ করব যাতে টাঙ্গাইল সদরে কোনো যুবক, কোনো তরুণ বেকার না থাকে, সবার যাতে কর্মসংস্থান হয়। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে হরিণ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালও রয়েছেন মাঠে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ধানের শীষের সমর্থকরা আমার গাড়ি বহরে হামলা করে এবং 7 জনের মতো আহত হয়।
এই জন্য এখানে আমি মনে করি যে এখনো নির্বাচনের পরিবেশ পুরোপুরি শান্ত বলে আমি মনে হই না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাগুরার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি সুজন মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আছি মাগুরা জেলাতে। মাগুরা জেলায় 4টি উপজেলা, 36টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। মাগুরা সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরা সংসদীয় আসন 91, মাগুরা 1, মোহাম্মদপুর উপজেলা এবং শালিখা উপজেলা সংসদীয় আসন 92, মাগুরা 2। তবে মাগুরা জেলাতে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মাগুরা 1-এ রয়েছে 7 জন। তার ভিতরে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে মাগুরা বিএনপি যে প্রার্থী রয়েছেন মোনার হোসেন খান এবং জামাতের প্রার্থী রয়েছেন আব্দুল মতিন। স্থানীয় যারা ভোটার রয়েছে তারা জানিয়েছে মাগুরা যে সমস্যাগুলো রয়েছে, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সহ কলকারখানা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধান যারা করতে পারবে তাদেরকেই ভোট দিতে চান ভোটাররা। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ নির্বাচনী খবর মাগুরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বেকারদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে দিনব্যাপী চাকুরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। আয়োজকরা জানায়, দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার 20টি স্টলে বেকার যুবক যুবতীদের জীবন বৃত্তান্ত গ্রহণ ও সরাসরি ভাইবা গ্রহণ করা হয়। পরে চাহিদা অনুযায়ী তাদেরকে চাকুরি দেওয়া হবে। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কমতে শুরু করেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে আলোচনায় বসতে সম্মত হওয়ার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত 1:52 ব্রেড ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $1 কমে $68.47 দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 91 সেন্ট বা 1.4% কমে $64.23 লেনদেন হয়েছে। এর আগে বুধবার তেলের দাম প্রায় 3% বেড়ে যায়। এবারে খেলার খবর। বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ শুরু হচ্ছে কাল। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা 6টায় আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশের প্রতিপক্ষ লিটন দাসের দল ধূমকেতু একাদশ। টুর্নামেন্টের অন্য দল হল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। 9 ফেব্রুয়ারি পয়েন্টের শীর্ষ দুটি দল ফাইনালে খেলবে। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামায়াতের আমির। মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। চট্টগ্রাম বন্দরে বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা। দাবি আদায়ে অনড় শ্রমিকরা। চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি। এবং নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করায় হতাশ প্রতিবন্ধীরা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।